অধরা এখন আর চুপ থাকতে পারে না। সে মনে মনে কথা সাজিয়ে নেয়। দাদা চাচার মুখের ওপর কথা বলার সাহস নেই তার, তবু আজকে বলতে হবে। সারা জীবনের প্রশ্ন এটা। চুপ থেকে অন্যায় প্রশ্রয় দিবে না। তার জীবন এটা। বাকিদের সিদ্ধান্তে নিজের ভালোবাসা হারাতে পারবে না সে। অধরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কথা বলার জন্য মুখ খুলে, তখনই মুহিত অধরার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, তুমি আমার ভালোবাসা অধরা। তোমাকে সারা জীবন ভালো রাখার প্রতিজ্ঞা নিয়েছি আমি। আমার জীবন বিসর্জন দিয়ে হলেও তোমাকে ভালো রাখবো। আর তুমি আমাতেই ভালো থাকবে, কারণ আমি কাপুরুষ নয়। শেষের কথাটা মাহিমের দিকে তাকিয়ে বলে। অধরা দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আই এম সরি বড় বাবা, আমি বিয়ে করতে পারবো না। সবে অনার্সে ভর্তি হয়েছি, এখনই বিয়ের পাড়া মাথায় নিতে চাই না। তাছাড়া আমার মোহিত ভাইয়াকে পছন্দ না, তাকে আমি আমার ভাই মনে করি। আর ভাইয়ার সাথে বিয়ে ইম্পসিবল। মোহিত হাসে। হাসতে হাসতে বাবার পাশে গিয়ে বসে। মাহমুদা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, এই যাত্রায় বাঁচা গেল। আব্দুল্লাহ হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে মুহিতের সামনে এসে বসে। মাহিম চুপচাপ সবটা দেখছে। রাগ হচ্ছে না তার, বরং অস্বস্তি হচ্ছে। কেন সে মুহিতের মতো সব জায়গায় সব কথা বলতে পারে না? কেন সে মুহিতের মতো চঞ্চল না? কেন সে মনের কথা সহজে প্রকাশ করতে পারে না? এই যে সবার সামনে স্বীকার করতে পারল না অধরাকে ভালোবাসে সে। কেন পারল না? এভাবে চলবে নাকি? আব্দুল্লাহ মুহিতের হাতের ওপর হাত দিয়ে নরম হয়ে বলে, দাদু ভাই, এসব চিন্তা বাদ দাও। পড়ালেখা শেষ করেছো, ভালো একটা চাকরি করো, তারপর বিয়ের চিন্তা। পছন্দ করে বিয়ে করবে, এতে আমার আপত্তি নেই। সাথে আছি তোমার। কিন্তু ভাই বোন এটা আমি মানব না। অধরা তোমার বোন, মিথি আর সে তো আলাদা নয়, তাই না? মোহিত হাত সরিয়ে নেয়। ফস করে শ্বাস টেনে বলে, কোথায় ও আর কোথায় অধরা? কাজিন আমরা, ভাই বোন না। আমি অনেক আগে থেকে অধরাকে বিয়ে করব ভেবে রেখেছি। কখনো বোন মনে করিনি, বউ ভেবেছি। আমি তাকেই বিয়ে করব, ইটস ফাইনাল। অধরা বিরক্ত হয়। ইচ্ছে করছে মুহিতের মাথায় একটা বাড়ি মারতে। কেমন বাজে ছেলে সে। মাহমুদা ফুঁসে ওঠে, বলে, লজ্জা নেই তোমার? বাবা দাদার সামনে কিভাবে কথা বলছো? মাহিম, ওকে থামাও তুমি। আমি জাস্ট নিতে পারছি না। মোহিত লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। হ্যাঁ বড়, আমায় থামাও। কিছু একটা বলে দাও, যেটা আমি আর অধরা শুনতে যাচ্ছি। অতি ভক্তি চোরের লক্ষণ। ভক্তি বাদ দিয়ে মনটাকে খুলে দাও। মাহিম মোহিতের দিকে তাকিয়ে থাকে, কিছু বলার তার নেই। অধরা বলে ওঠে, বড় বাবা, আমি আর এসব শুনতে চাচ্ছি না। আশা করি তুমি আমায় বুঝবে। বলে অধরা তার রুমে চলে যায়। মিথিও অধরার পেছন পেছন যায়। শরীফ দীর্ঘশ্বাস ফেলে। ছেলে প্রথমবার একটা আবদার করলো, কিন্তু সে আবদারটা পূরণ করতে পারল না। কেমন বাবা সে, লজ্জা লাগছে তার। মাহমুদা কটমট চোখে তাকিয়ে বলে, এই বাড়িতে আমার থাকার মতো কোনো রুম হবে নাকি? চলে যাব। আব্দুল তাড়াহুড়ো করে কিছু বলতে যায়। তখনই মুহিত বলে ওঠে, মাম্মা, তুমি চলে গেলে কারো কিছু আসবে যাবে না। তুমি এতটা গুরুত্বপূর্ণ না। সো গলা নামিয়ে কথা বলবে। দাদু দাদিমা বাবা তারা তোমার গুরুজন, সম্মান দিতে শেখো। মাহমুদা দমে যায়, লজ্জায় মাথা নুইয়ে ফেলে। মোহিত আবারও বলে, বাড়িতে কোনো খালি রুম নেই। থাকতে হলে পাপার রুমে থাকতে হবে, এবং তার পায়ে ছুঁয়ে সরি বলবে। তোমার দাপট চলবে না আর। বুড়ো হচ্ছ, 2 দিন পরে কবরে যাবে। একটু তো ভালো কাজ করে যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান সহ্য করা সম্ভব হচ্ছে না, তাই মাহমুদা গট গট পায়ে চলে যায় শরীফের রুমে। মাহিম সকলের চোখের আড়ালে হাসে। আব্দুল্লাহ বলে, মায়ের সাথে এভাবে কথা বলতে হয় না। জানি দাদু, সরি বলে নিব। আর হ্যাঁ, আমি অধরাকে বিয়ে করব। মোহিত চুল ঠিক করতে করতে চলে যায়। রাতে আর খাওয়া হয় না অধরার। গলা দিয়ে খাবার নামবে না তার। রুমের দরজা বন্ধ করে বসে আছে। আরিফ একটা কাজে ঢাকা গেছে, ফিরবে কালকে। বাবা থাকলে কষ্টটা কমতো। বাবার সাথে একটু কথা বললে মন ঠিক হতো। অধরা বেলকনিতে গিয়ে দাঁড়ায়। মাকে এক নজর দেখার ইচ্ছা জেগেছে, কিন্তু এমনটা দেখবে ভাবতেই পারেনি। অধরার বিষাক্ত মনটা আরও বিষিয়ে যায়, কারণ শিউলির চুলের মুঠি ধরে মারছে তার স্বামী। চিৎকার করে কান্না করছে সে, তবুও থামছে না। দ্রুত পেছন ঘুরে দাঁড়ায় অধরা। চোখ দুটো টলমল করে ওঠে। যতই দোষী হোক, দিন শেষে মা তো।
টানটা থেকেই যায়। মাঝে মধ্যে ওনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কেন করলে এমন? কি পেলে তুমি? কেন আমাকে আর বাবাকে অসহায় করে দিলে? কেন সুখের সংসারটা ভেঙে দিলে? না ঘুমিয়ে রাত পার করে দেয় অধরা। রাতে কেউ তাকে খেতে ডাকতে আসেনি। বাবা থাকলে সবাই ডাকতো, জোর করতো, খাইয়ে দিত। বাবা নেই বলে কারোর অধরার কথা মনে নেই। সকাল সকাল দরজা ধাক্কানোর শব্দ পেয়ে অধরা বিরক্ত হয়। চোখ মুখ কুঁচকে গিয়ে দরজা খুলে। মাহিম চট করে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অধরা বড় বড় চোখ করে তাকিয়ে বলে, আপনি এখানে? মাহিম অধরার দুই গালে হাত দিয়ে বলে, আমি চলে যাচ্ছি, তুমি একটু পরে যাবে। তোমার জন্য আমি ওয়েট করব বাজারে। সেখান থেকেই কাজী অফিস চলে যাব। ফোনে চার্জ নেই, তাই রিস্ক নিয়ে রুমে আসতে হলো। অধরা মাথা নাড়ায়। মাহিম অধরার কপালে ঠোঁট ছুঁইয়ে বলে, আসছি আমি, সাবধানে এসো তুমি। বলেই চলে যায় মাহিম। অধরা মুচকি হাসে। তার মন খারাপ ভালো হয়ে গেছে। এই যে তার মন ভালো করার মেডিসিন। কে দেখলো, তার ছোঁয়া পেল। এই মানুষটাকে ছাড়া বাঁচবে না অধরা। দুটো সেকেন্ডও চিন্তা করতে পারে না এই মানুষটিকে ছাড়া। মায়া বেঁধে রেখেছে অধরাকে। প্রাণ থাকতে এই মায়া কমবে না। বিয়ে হলো পবিত্র একটা বন্ধন। এই বন্ধন সারা জীবনের। পরিবারের দোয়া ছাড়া, বাবার সম্মতি ছাড়া এই বাঁধনে আবদ্ধ হওয়া কি উচিত হবে? বড় ভুল হয়ে যাবে না তো? অধরার মন টানছে না। প্রিয় মানুষটিকে বিয়ে করার একটা সুযোগ এসেছে, সেটাও হাতছাড়া করে দেবে? একদিকে পরিবার, আর একদিকে ভালোবাসার মানুষ। কোথায় যাবে অধরা? কাকে বেছে নেবে? কি করবে? অধরার তেমন ভালো কোনো বন্ধুও নেই যার সাথে মনের কথা শেয়ার করবে বা যাকে মনের কথা খুলে বলবে। এত বড় পৃথিবীতে অধরা যে ভীষণ একা। ফ্রেশ হয়ে বসে বসে এসব ভাবছিল অধরা। তখনই আরিফ একগাল হেসে অধরার রুমে ঢুকে পড়ে। বড় বড় দুটো টেডি বিয়ার অধরার বেডে রেখে অধরার পাশে বসে পড়ে। অধরা ভাবনায় এতটাই বিভোর ছিল যে তার উপস্থিতি টের পায়নি। আরিফ হাত রাখে অধরার কাঁধে। অধরা চমকে তাকায়। বাবাকে দেখে মুখে হাসি ফুটে ওঠে। বাবা কখন আসলে? আরিফ অধরার মাথাটা নিজের কাঁধের ওপর রাখে। এখনই আসলাম। খেয়েছিস? মাত্র উঠলাম। ঠিক আছে, দুইজন একসাথে খাবো। মন খারাপ কেন? অধরা মলিন হেসে বলে, বাবা আমাকে আর একটা মা এনে দেবে, যাকে আমি মনের কথাগুলো বলতে পারবো। আরিফ থমকে যায়, চোখ দুটো বন্ধ করে ফেলে। তখনই চোখের সামনে ভেসে ওঠে শিউলির মুখটা। তাদের সম্পর্ক চলাকালীন সময়ের কিছু ঘটনা মনে পড়ে যায়। ভালোবাসাময় দিন, খুনসুটি, তাদের রাজকন্যা হওয়ার সময়। সব কিছু ভাসতে থাকে চোখে। আরিফ দীর্ঘশ্বাস ফেলে। তোমার ভাগ্য খারাপ সোনা। তোমার মতো এত সুন্দর ফুলকে যে জন্ম দিয়েছে সেই ছেড়ে গেছে। অন্য কেউ আসলে তোমাকে আপন করবে না, আর আমিও পারবো না কাউকে আনতে। তোমার মাও আমি, বাবাও আমি। অধরা বলার মতো কথা খুঁজে পায় না। বাবা তো ঠিকই বলেছে, ভাগ্য খারাপ তার, কেউ ভালোবাসবে না তাকে, সে অভাগা। বেশ কিছুক্ষণ বাবা মেয়ে চুপচাপ সময়টাকে উপভোগ করে। মনের মধ্যে দুইজনের কথা অনেক জমা আছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। আমার খিদে পেয়েছে অধরা। অধরা বাবার দিকে তাকায়। খিদে তারও পেয়েছে, রাতে কিছু খায়নি বলে খিদেটা বেড়ে গিয়েছে। চলো খেয়ে আসি। অধরা আরিফের হাত ধরে খাবার খেতে যায়। মোহিত বসেছিল, আজকে সে লাফাচ্ছে না, চুপচাপ বসে আছে খাবার সামনে নিয়ে। মিথি শরীফের পাশে বসে আছে। মাহমুদা চলে গেছে ভোরেই। মাহমুদাকে দিতে গেছে মাহিম। খাওয়া শেষে মোহিত আর মিথি চলে যাবে। অধরা আর আরিফ বসতেই সবাই খেতে শুরু করে। মোহিত এক পলকের জন্য অধরার দিকে তাকায়নি। সে মাথা নিচু করে খাচ্ছে। অধরা কিছুটা অবাক হয়, এটা কি করে সম্ভব? এই ছেলে এত ভালো হলো কি করে? তবুও খুব একটা পাত্তা দেয় না, নিজের খাওয়ায় মনোযোগ দেয়। নিজের সাথে এক প্রকার যুদ্ধ করেই অধরা বাসা থেকে বেরিয়ে যায়। দোটানা মনটা বলে ওঠে, ভালোবাসা হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাবে না। যেহেতু আজকে তার বিয়ে হবে, তাই সে শাড়ি পরেছে, টকটকে লাল রঙের শাড়ি। শাড়িটা মায়ের। যাওয়ার সময় সে গোটা কয়েক শাড়ি আর কয়েকটা গহনা ফেলে গেছে। বাদবাকি সবই নিয়ে গেছে। এমনকি আব্দুল্লাহর লকার থেকে কয়েক লাখ টাকাও নিয়ে গিয়েছিল।
শাড়িটা গায়ে জড়াতেই মা একটা গন্ধ আসে নাকে। অধরা স্পষ্ট মনে আছে, তার 8তম জন্মদিনে এই শাড়িটাই পরে অধরার সাথে কেক কেটেছিল তিনি। বাবা পরেছিল লাল পাঞ্জাবি আর অধরা টকটকে লাল ফ্রক। সেই ফটো এখনও আরিফের রুমের দেওয়ালে টাঙানো। মানুষ চলে যায়, কিন্তু স্মৃতিগুলো কখনোই আমাদের পিছু ছাড়ে না। মায়ের পাতলা কিছু গহনা পরে নেয়, একটুখানি সাজগুজুও করে, তারপর ফোনটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। মনি জিজ্ঞেস করেছিল, কোথায় যাচ্ছিস? অধরা বলেছে, কলেজে। শিলা গেট পর্যন্ত এগিয়ে দিয়েছে অধরাকে, কপালে চুমুও দিয়েছে। মমতা আড়াল থেকে প্রাণ ভরে দেখেছে। ইচ্ছে করছিল বুকে জড়িয়ে একটু ভালোবাসা দিতে, কিন্তু পারে না। এত বছর ধরে মেয়েটাকে চোখের বীজ ভেবে আসছে সে। সে জানে এতে অধরার দোষ নেই, তবুও সে অধরাকেই দোষ দেয়। বাজারের পাশে একটা পার্কে অপেক্ষা করছে অধরা। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কিন্তু মাহিম আসার নাম নেই। কয়েকবার কল করেছে মাহিমকে, কিন্তু ফোন বন্ধ। এবার কান্না পাচ্ছে অধরার। বুঝে গেছে মাহিম আর আসবে না। এভাবে ঠকালো তাকে। ভালোবাসা ছিল না একটুকুও, ইমোশনাল নিয়ে খেলেছে শুধু। কান্না আটকাতে পারে না অধরা, ফুপিয়ে কেঁদে ওঠে। শিশু পার্কে হওয়াতেই আশেপাশে অনেক মানুষ ছিল। অধরার কান্না দেখে তারা তাকিয়ে থাকে অধরার দিকে। নর্মাল পার্ক, 2-1টা খেলনা রাখা আর বসার জন্য কয়েকটা বেঞ্চ। গেট নেই কোনো, তাই মানুষ যখন তখন যেখান দিয়ে খুশি ঢুকতে এবং বেরোতে পারে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। 6 ঘন্টা একটানা ওখানে বসে আছে অধরা। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে গেছে। পরিপাটি করে খোপা করা চুলগুলো এলোমেলো হয়ে গেছে। মাথা ঝিমঝিম করছে। হাতে থাকা ফোনটা অনেকক্ষণ যাবৎ বেজে চলেছে। স্ক্রিনে বাবা নামটা জলজল করছে, কিন্তু ফোন তুলছে না অধরা। বিকেল গড়িয়ে এবার সন্ধ্যা হতে চলেছে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। শিউলি পার্কের পাশে রাস্তা পরিষ্কার করছিল। সে বিকেল থেকে কাজে লেগেছে। এসেছে পর থেকে অধরা এখানে বসে থাকতে দেখেছে। ইচ্ছে করছে এগিয়ে যেতে, কি হয়েছে জিজ্ঞেস করতে, কিন্তু পারছে না। তাকে দেখলে অধরা অবশ্যই নরম ব্যবহার করবে না, সুন্দর করে কথা বলবে না। মেয়েটার দুঃখ কমার বদলে বেড়ে যাবে। মাগরিবের আজান দেওয়ার পরপরই অধরা ঢলে পড়ে যায় বেঞ্চে। একা একা না, তার সামনে দিয়ে একটা মহিলা হেঁটে যাওয়ার সময় কিছু একটা ফেলে তার ওপর। তারপর থেকে ঢুলছিল সে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার আগেই কেউ একজন তাকে পুরুষাল শক্ত হাত দিয়ে ধরে ফেলে, মাথাটা বুকের সাথে চেপে ধরে। অধরা, আমি এসেছি, চোখ খোলো অধরা। আধো আধো চোখ খুলতেই পরিচিত একটা মুখ দেখতে পায়, কিন্তু কিছু বলতে পারে না। শিউলি দূরে দাঁড়িয়ে দেখছে। তার মুখটা অন্ধকারে ঢেকে গেছে। তার কাজ সম্পূর্ণ হয়নি। কি জবাব দেবে সে? এতগুলো টাকা পাওয়ার কথা ছিল তার, টাকা পাওয়া হলো না। মাহিম বুকের সাথে মিশিয়ে রেখেছে অধরার মাথাটা। মেয়েটা একদম নেতিয়ে পড়েছে। মাহিমের হাতে চোট থাকা ভালো করে ধরতে পারছে না। কি করে অধরাকে গাড়ি অবধি নিয়ে যাবে সে? কি করবে? নিজেই দাঁড়াতে পারছে না। হাতে পায়ে গলায় মাথায় প্রচণ্ড চোট লেগেছে তার। মাহিম আশেপাশে তাকাতে থাকে, কারো সাহায্য দরকার। পাশে অধরার ফোনটা দেখতে পেয়ে একটু ভরসা পায়। বাঁ হাতে ফোনটা তুলে আরিফকে কল করে। আরিফের ফোন ধরতে দেরি হয় না, যেন সে ফোনের আশায় বসেছিল। মা, ঠিক আছিস তুই? কল কেন ধরছিস না? কি হয়েছে? মাহিম ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে বলে, চাচু, আমি শিশু পার্কে চলে এসো জলদি, বলেই কল কেটে দেয়। অধরার মাথাটা সোজা করে মাটিতে বসে পড়ে। শিউলি দূরে দাঁড়িয়ে দেখছে সব। ছেলে মেয়ে দুটোর জন্য ভীষণ মায়া হচ্ছে তার। একটু কি এগিয়ে যাবে ওদের দিকে, কথা বলবে ওদের সাথে? তখনই শিউলির বাটন ফোনটা বেজে ওঠে। কোমর থেকে ফোনটা বের করে রিসিভ করে বলে, মাহিম বাবা চলে এসেছে। মাহমুদা হাতের কাছে থাকা পানির গ্লাস ফেলে দেয়। মাহিম কি করে বের হলো?
আপনি আমার মেয়ের কোনো ক্ষতি করিয়েন না, সে অবুঝ। মাহমুদা আলতো হাসে। তোর নির্দোষ মেয়েটাকে কুটি কুটি করে কেটে নদীতে ভাসিয়ে না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না, বলেই মাহমুদা কল কেটে দেয়। শিউলি দীর্ঘশ্বাস ফেলে। সে জানে মাহমুদা এমনটা কখনোই করবে না। একটু হয়তো রেগে আছে। জীবনের সব থেকে বড় চাওয়াটা না পাওয়ার শোকে মনটা বিষিয়ে গেছে, কিন্তু তিনি নিষ্ঠুর নয়। তাকে ভালো করে বোঝালেই সে বুঝতে পারবে, কিন্তু কে বোঝাবে তাকে? আরিফ দৌড়ে আসে, বিচলিত হয়ে অধরার গালে হাত বোলায়। চোখ দুটো তার টলমল করছে। বাড়ি থেকে ভালো মেয়ে বের হলো, কিন্তু এখন তার কি হলো? মেয়েকে কোলে নিয়ে দৌড়ে যেতে থাকে হাসপাতালে। সে মাহিম পেছন পেছন খুঁড়িয়ে খুঁড়িয়ে যায়। সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুজনকেই। মোটামুটি দুজনেই সুস্থ। বাড়ির কাউকে কিছু জানাতে বারণ করেছে মাহিম, তাই আর আরিফ কাউকে জানায়নি। অধরা রাতের মধ্যে ঘুম ছুটবে না, সকালে সে জাগবে। মাহিমকে ওষুধ দেওয়া শেষে আবারও অধরাকে আরিফ কোলে তুলে নেয়, তারপর বেরিয়ে যায় হাসপাতাল থেকে। কড়া রোদের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় অধরার। আড়মোড়া ভেঙে চোখ খুলে, মাথার ওপরে সাদা রঙের দেওয়াল দেখে কপাল কুঁচকে ফেলে। তার রুমের দেওয়াল তো নীল রঙের, সাদা কি করে হলো? মাথায় কারো হাতের অস্তিত্ব টের পেয়ে দ্রুত পাশ ফিরে তাকায়। বাবার ঘুমন্ত মুখটা দেখে মুখে হাসি ফুটে ওঠে অধরার। তারপর আস্তে আস্তে গতকালকের সব ঘটনা মনে পড়ে যায়। চোখ দুটো টলমল করে ওঠে। মাহিম এইভাবে ঠকালো তাকে। পানি গাল বেয়ে গড়িয়ে পড়ার আগেই হাতের উল্টো পিঠে মুছে ফেলে অধরা। মাথা থেকে বাবার হাতটা আস্তে করে সরিয়ে দিয়ে উঠে বসে। গায়ে সুতির থ্রি পিস দেখে বুঝে ফেলে কেউ পাল্টে দিয়েছে শাড়িটা। জানালার পর্দা টেনে দিয়ে বাবার শরীরে কাঁথা টেনে দিয়ে বাবার চুলে একটুখানি হাত বুলিয়ে চলে যায় অধরা। দরজার সামনেই মাহিমকে দাঁড়ানো দেখে কিছু বলতে যায়, তখনই মাহিম বলে ওঠে, ব্যাগ গুছিয়ে নে। অধরা ভুরু কুঁচকে তাকায়। মাহিম আবার গম্ভীর গলায় বলে, আমার হাতে সময় কম, দ্রুত করতে হবে। আপনি এত আঘাত পেয়েছেন কি করে? সেসব তোকে ভাবতে হবে না, যা বলছি তাই কর, বলেই মাহিম চলে যায়। অধরা হাঁ করে তাকিয়ে থাকে। ব্যাগ কেন গোছাবে? কোথায় যাবে? কার সাথে? কিন্তু এই প্রশ্নের উত্তর কে দেবে? তখনই মনিকে খেয়াল করে। অধরা, মাহিম তোকে ট্যুরে নিয়ে যাচ্ছে। আমাকে? অধরা অবাক হয়ে বলে, শুধু তোকে না, মিথি যাবে, সাথে মাহিমের কিছু কলিগ। আচ্ছা, দ্রুত তৈরি হয়ে নে। অধরা মুচকি হেসে রুমে ঢুকে পড়ে। মনি কালকের কথা কিছুই জিজ্ঞেস করলো না। তার মানে মাহিম সবটা ম্যানেজ করে নিয়েছে। ভালোই হয়েছে। তবে লোকটার শরীরে এত চোট কেন? এই প্রশ্ন মাথায় ঘুরছে শুধু। কি করে পেল? আর কাল কেনই বা আসলো না? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ট্যুরে গেলে। মাহিমকে হাতের নাগালে পাওয়া যাবে। অধরা ছোট্ট একটা লাগেজে নিজের প্রয়োজন জিনিস ভরে নেয়। গোলাপি রঙের একটা থ্রি পিস পরে তৈরি হয়ে নেয়। সাজতে গিয়ে সাজে না। আয়নায় শেষবার নিজেকে দেখে রুম থেকে বের হয়। সবাই খেতে বসেছে। আরিফও সবে বসেছে। অধরা গিয়ে আরিফের পাশে বসতে যাবে, তার আগেই মাহিম বলে ওঠে, এখন খেতে গেলে দেরি হয়ে যাবে। আরিফ বলে, এতটা জার্নি করবে, না খেয়ে কি করে? চাচ্চু, বাসে সবাই একসাথে খাবো। অধরা চল। মনি অধরার লাগেজ নিয়ে চলে এসেছে। অধরা সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। আরিফ খাবার রেখে মেয়েকে এগিয়ে দিতে আসে। অধরা ঘুরতে প্রচুর ভালোবাসে। সময়ের অভাবে মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া হয় না। মাহিমের ওপর তার অগাধ বিশ্বাস আছে, তাই মেয়েকে ছাড়লো। সে জানে মাহিম ঘুরিয়ে আবার সেফলি তার মেয়েকে বাড়িতে নিয়ে যাবে। অধরা হাসি মুখে বাবাকে বাই বলে গাড়িতে বসে পড়ে। মাহিম গাড়ি চালানো শুরু করে। খানিকটা রাস্তা যেতেই অধরা বলে, ম্যানেজ করলে কি করে? মাহিম জবাব দেয় না, চুপচাপ ড্রাইভিং করছে। অধরা মুখ বাঁকায়। এত ভাব দেখাচ্ছে কেন লোকটা? অধরাও রাস্তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ গাড়ি থামতেই অধরা তাকায় মাহিমের দিকে। মাহিম সিট বেল্ট খুলছে। থামালেন কেন? আপনার ভাঙা গাড়ি কি নষ্ট হয়ে গেল? মাহিম তাকায় অধরার দিকে। না, তোকে ভাঙতে গাড়ি থামালাম। অধরার কপালে তিনটে ভাঁজ পড়ে। সে আবার কি করলো?
ততক্ষণে মাহিম নেমে গেছে। অধরা মাহিমকে কিছু বলার জন্য আবারও পাশ ফিরতে দেখতে পায় বড় বড় করে লেখা কাজী অফিস। তার মানে আজকে তাদের বিয়ে হবে। মাহিম বিয়ে করবে বলে এখানে আনলো। বিয়ের পরে ট্যুরে যাবে। ট্যুর না হানিমুন হবে সেটা। খুশিতে অধরার মনটা নিচে ওঠে। ফাইনালি তার বিয়েটা হচ্ছে। সে হানিমুনে যাচ্ছে। সব কেমন স্বপ্নের মতো লাগছে। মানুষটা সঠিক বলেই দিনটা এতটা সুন্দর হতে যাচ্ছে।